শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। 15 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ, নিজেদের নির্দোষ দাবি আসামিদের। ঈদের প্রধান জামাত 7টায় প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। 24 ঘন্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণের ঘোষণা মেয়রের। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো ভুয়া এজেন্সি, দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন বিদেশ যেতে ইচ্ছুকরা, প্রতিকার দাবি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আত্মহত্যা প্রবণতা, হতাশা ও একাকিত্ব কেড়ে নিচ্ছে প্রাণ, নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং চালু হলেও জনপ্রিয়তা পাচ্ছে না সর্বজনীন পেনশন স্কিম, প্রচার ও ঢিলে ঢালা, পেনশন পাওয়ার ভোগান্তির চিত্র দূর করার পরামর্শ। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন। এর আগে বিচারক মামলার অভিযোগ থেকে তাদের খালাসের জন্য দাখিল করা আবেদনগুলো খারিজ করে দেন। আদেশে বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানান বিচারক। বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর ডক্টর ইউনূস সহ জামিনে থাকা 14 আসামি নিজেদের নির্দোষ দাবি করে সঠিক বিচার দাবি করেন। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। আমরা হাইকোর্টে যাব, কারণ এই ওনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই, এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। শ্রমিকরা যখন আদালতে গিয়েছে, আদালত যখন এই গ্রামীণ টেলিকমকে বলেছে যে তোমাদের এই সংস্থাকে বন্ধ করে দিব, তখন সেই মুহূর্তে তিনি 437 কোটি টাকা দেওয়ার জন্য যে 108তম সভা যেটা তিনি করেছিলেন, সেই সভা থেকে 26 কোটি টাকা সরিয়ে ট্রেড ইউনিয়ন এবং নিজেরা যে লাভবান হয়েছেন, সেই অভিযোগটা আমরা বারবার বলছি, সেটার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার তার অধিকার আছে। শ্রম আদালতে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাজহার, অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসের বিচার শুরু সংক্রান্ত কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন? জি, আপনি যেমনটা বলছিলেন যে সাবেক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠানের আরও 13 কর্মকর্তা মোট 14 জনের বিরুদ্ধে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হলো, এবং এটি কিন্তু একটা আলোচিত মামলা ছিল। আপনি যেমনটা বলছিলেন যে ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক মানের একজন সম্মানিত ব্যক্তি, এবং তিনি প্রথম বাংলাদেশ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। এই জন্য এই মামলাটি নিয়ে কিন্তু সকল মানুষের একটা আগ্রহ ছিল যে শেষ পর্যন্ত এই মামলায় তিনি মুক্তি পাবেন কিনা। আপনি জানেন যে এই মামলাটি করেছিল মূলত দুর্নীতি দমন কমিশন, এবং যে অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই অভিযোগ হচ্ছে যে গ্রামীণ কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা তিনি শ্রমিকদের না দিয়ে তিনি সেটা নিজে আত্মসাৎ করেছেন, এবং তিনি শুধু নিজেই করেননি, তিনি এই টাকাটি আত্মসাৎ করতে গিয়ে তার যে একটা বডি ছিল সেই বডির আরও 13 জন সদস্য মিলে তারা এই কাজটি করেছেন। এবং আপনি যেমনটা শুনছিলেন যে ডক্টর ইউনূস কিন্তু দাবি করছিলেন যে এই মামলাটি একটা রাজনৈতিক মামলা, এবং তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্যই কিন্তু এই মামলাটি করা হয়েছে। তিনি এটি শুরু থেকে বলে আসছিলেন, এবং তিনি কিন্তু তার আইনজীবীর মাধ্যমে বারবার যেটি বলার চেষ্টা করছিলেন, যিনি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের অর্থ কিন্তু তিনি দিয়ে দিয়েছেন, এবং যার ফলে তাকে এটি হয়রানি করার জন্য যেটি মামলা তিনি সেটি কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন। আপনাকে একটা কথা বলে রাখি, ডক্টর ইউনূস যেটি আজকে আনুষ্ঠানিকভাবে শুনানি গ্রহণের তারিখ ছিল, এর আগেও কিন্তু অনেকগুলো তারিখ বারবার পেছানো হয়েছে। আজকে কিন্তু বিচারক জনাব আরাফাত হোসেনের বেঁচে অর্থাৎ নিম্ন আদালতের তার এই বিচার কার্যক্রম শুরু হলো আনুষ্ঠানিকভাবে। ডক্টর ইউনূস সহ বাকি সব আসামি এখানে উপস্থিত ছিলেন, এবং তারা সেখানে নিজেদেরকে নির্দোষ দাবি করেছিলেন যে তারা এই অপরাধ করেননি, এবং তারা আইনজীবী
স্মারকলিপির মাধ্যমে এখান থেকে মূলত তারা অব্যাহতি চেয়েছিলেন, কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারক যেটি বলেছেন যে প্রাথমিকভাবে ডক্টর ইউনূসের যে অপরাধ অর্থাৎ 25 কোটি 22 লাখ টাকা যে আত্মসাতের অভিযোগ উঠেছে সেটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়, কিন্তু তারা অভিযোগটি গঠন করেছেন, শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এবং বিচার কার্যকর যেন সঠিকভাবে হয় এবং তাড়াহুড়ো না হয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা যেন আদালতের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নিয়ে আসতে পারেন, সেজন্য কিন্তু তারা যথেষ্ট সময় নিয়েই কিন্তু বিচার কার্যক্রম শুরু করেছেন। আপনাকে বলে রাখি যে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 15 জুলাই থেকে এবং মোটামুটি প্রায় 1 মাস সময় আছে এবং তারা বলছেন যে সব ধরনের চুলচারা বিশ্লেষণ করে এটির বিচার করা হবে যেন বিচার কার্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি যেটি বলেছেন যে ডক্টর ইউনূস যে অপরাধ করেছেন সেটি কিন্তু প্রমাণিত, কারণ তিনি শ্রমিকদের উন্নয়নের কথা বলল বা শ্রমিকদের স্বার্থের কথা বলল, যখন তার বিরুদ্ধে এই অভিযোগটি মূলত আনা হয় তখনই কিন্তু একে তাড়াহুড়ো করে শ্রমিকদের অর্থটি তিনি পরিশোধ করেছিলেন, সেটি কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে তিনি করেছেন এবং অভিযোগ গঠনের পরেই কিন্তু হয়েছে। আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশন মূলত এই মামলাটি শুরু থেকেই তারা দেখভাল করছিল। গত বছরের 30 মে মূলত দুর্নীতি দমন কমিশনের একজন উপপরিচালক এই মামলাটি করেছিলেন এবং এই বছরের 1 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মূলত তার বিরুদ্ধে তারা চার্জশিট গঠন করেন এবং এরপর থেকে কিন্তু একাধিকবার এই মামলার চার্জ গঠনের দিন বারবার পেছানো হচ্ছিল এবং সর্বশেষ গত অর্থাৎ এই মাসের 2 জন মূলত অভিযোগ গঠনের কথা থাকলেও সেটি হয়নি। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে অভিযোগ গঠনের শুনানি হলো এবং এই মামলাটি কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যকর এবং সারা দেশব্যাপী আলোচিত, কারণ ব্যক্তিটা যখন ডক্টর ইউনূস, এই মামলায় শুধু ডক্টর ইউনূস না, গ্রামীণ ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন সহ অনেকেই কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং আদালত যেটি বলেছে তাদের বিরুদ্ধে যে অভিযুক্ত প্রমাণিত হয়েছে সেটি 409 ধারায় তারা অপরাধ করেছেন এটার, এবং আদালতের পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে অর্থ আত্মসাতের মামলায় সর্বোচ্চ শাস্তি কিন্তু যাবজ্জীবন এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে 10 বছর। এখন একটা দেখার বিষয় যে যদি এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় ডক্টর ইউনূস এবং তার যারা সহযোগী আছেন তারা এটি করেছেন, এবং এখানে কিন্তু একটা বলে রাখা ভালো, তাহলে কিন্তু সর্বোচ্চ আদালত যদি তার বিচার কার্য সেটি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন যেটি বলেছেন তারা এখানে ন্যায় বিচার পান নাই, তার মক্কেলকে হেয় প্রতিপন্ন করার জন্য সরকার ইচ্ছাকৃতভাবে দুদকের মাধ্যমেই এই মামলাটি পরিচালনা করছেন এবং তারা ন্যায় বিচারের স্বার্থে কিন্তু উচ্চ আদালতে যাবেন এবং তারা আশা করছেন উচ্চ আদালতে তারা ন্যায় বিচার পাবেন এবং ডক্টর ইউনূস এই মামলা থেকে অব্যাহতি পাবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অরিন, এই ছিল নিম্ন আদালত থেকে ডক্টর ইউনূসের চার্জ গঠন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শ্রম আদালত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় নগরবাসীকে ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করতেও আহ্বান জানান তিনি। বুধবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, ঈদের দিন ব্যাপক বৃষ্টির আশঙ্কা থাকলেও 35,000 মুসল্লি নির্বিঘ্নে ঈদের জামাত পড়তে পারবেন, কোনো ধরনের জলাবদ্ধতা হবে না। ঈদের প্রধান জামাত শুরু হবে সকাল 7টায়। পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। জাতীয় ঈদগাহে একটি জামাত হবে, সেই জামাতটা ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দিষ্ট সময় সেটা জানিয়ে দেওয়া যাবে, আমরা সেভাবেই কার্যক্রম নিব যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যে যেন তারা বাসায় ফিরতে পারে। কেউ বিক্রি করেছেন গহনা, কেউ বিক্রি করেছেন জমি, কেউ বা ধার দেনা। এভাবেই দালাল আর ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে 18 ভুক্তভোগী। রাজধানীর নয়াপল্টন ও ফকিরাপুলে অজস্র ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেক বিদেশগামী যাত্রীরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। কেউ বনের গহনা, কেউ বিক্রি করেছেন ভিটেমাটি, ধার দেনা করে কোনো মতে জুগিয়েছেন বিদেশ যাওয়ার অর্থ। সকলের স্বপ্ন মরুর দেশ সৌদি আরবে গিয়ে স্বপ্ন পূরণ, বাড়তি উপার্জনে একটু সচ্ছলতা। অবশ্য দালালের খপ্পরে পড়ে ভেঙেছে সব স্বপ্ন।
আমি টাকা দিয়েছি যাই আমার বোনের গয়নাগুলো বন্ধক দিয়ে, কেন অনেকে আছে যে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। এই যে উনি আরশাদ ভাই উনিও কে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। তাহলে এই যে এতগুলা লোকের হয়রানি করতেছে, এতগুলা লোকের এই পরিস্থিতির ভিতরে, তো এরা এখন যাবে কই? প্রতারণার শিকার 18 জন। দালালের মাধ্যমে চুক্তি হয় সৌদি আরব যাওয়ার। ভিসা প্রসেসিং সহ নানা কার্যক্রম পরিচালিত হয় পল্টনের দুটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ভুক্তভোগীদের দাবি, ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা নিয়েও এখন তা অস্বীকার করছে এজেন্সিগুলো। এরপর যা মেন পেপার বাইর করে দিয়েছে, তারপর এই যে ভুয়া টিকিটটা দেখাই এরা আমাদের থেকে বাকি 1.5 লাখ টাকা নিয়ে গেছে। এই যে ভুয়া টিকিটটা দেখাই এরা বাকি 1.5 লাখ টাকা আমাদের থেকে নিয়ে গেছে। অনিশ্চিত বিদেশ যাত্রা, অন্যদিকে পাওনাদারের চাপ, সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর। যার যার ভিটামাটি বন্ধক যার যেটা সম্ভব হয়েছে সবগুলা বন্ধক রেখে আমরা ঢাকাতে আসছি আজকে প্রায় 9 দিন। এখন ওনারা আসার পর ওনারা বলতেছে আমাদের টাকা পরিশোধ হয়নি। তো বললাম যে আমাদের সব টাকা পরিশোধ করা হয়েছে। কারণ আপনাদের কোনো টাকা পরিশোধ করা হয়নি, আপনারা কারা, আপনাদেরকে আমরা চিনি না। প্রতারণাকারী এজেন্সি নয়াপল্টনের উত্তরবঙ্গ ওভারসিসে দেশ টিভি ক্যামেরা। এই এজেন্সিকে টাকা দিয়েছেন অন্তত 10 জন। উত্তরবঙ্গ ওভারসিসের নেই কোনো বৈধ কাগজপত্র। অন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়ে বিদেশে লোক পাঠায় প্রতিষ্ঠানটি। না ভাই, আমার রিক্রুটিং লাইসেন্স নাই, আমার লাইসেন্সটা এখনো পাই নাই, আমার হলো প্রস্তাবিত আছে। পুরানা পল্টনের ওজিফা এয়ার ইন্টারন্যাশনালের চিত্র একই। আমার যেটা রানিং যেটা এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে, করতে হবে। আমি যেটা আপনাকে লাইসেন্স আছে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ডকুমেন্টস আছে। কিন্তু ওনাদের যে বিষয়গুলো আমি যেটা আবার বলতেছি, ওনারা যদি আমার কাছে হিসাবেও যদি কোনো টাকা দিয়ে থাকে আমাকে দেখ বা অ্যাকাউন্টে দেখ, তাহলে আমি ড্রাইভার আমি নিব। এবং যদি ওনারা যদি ক্ষতিগ্রস্ত, আমিও নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত, আপনাদের বলছি। নিজেদের কাগজপত্র না থাকলেও অন্য 5 প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমনের ছাড়পত্র নেয় এজেন্সিগুলো। বাইরের নেতারা বলছেন প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে। এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক, তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে যে ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগীরা চান দ্রুত তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থা হোক কিংবা অর্থ ফেরত দেওয়া হোক। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আত্মহত্যা প্রবণতা। নানা কারণে হতাশা ও একাকিত্বের ফলে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার উপর জোর দিলেও জনবল ও বাজেট সংকট থাকায় মৃত্যুর মিছিল বাড়লেও নিশ্চুপ থাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সির রিপোর্টে বিস্তারিত। রোববার সকালে এভাবেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি নিয়ে রাস্তায় দাঁড়ান বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নূর ইবাদি। রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হলের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আর গেল জানুয়ারিতে মেসের রুম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৃষ্টি সরকারের। সাম্প্রতিক তথ্য বলছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে 1 বছরে দেশের 13 পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করেছেন 29 শিক্ষার্থী। নানা কারণে একাকিত্ব এবং হতাশা তাদেরকে এমন পথ বেছে নিতে বাধ্য করেছে বলে জানান সহপাঠীরা। ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্নতা, প্রেমে ব্যর্থতা, পারিপার্শ্বিক চাপ এসব বিষয় আত্মহত্যার কারণ হিসেবে সামনে এসেছে মোটা দাগে। দেখা যায় একাডেমিক কিছু প্রেশার থাকে, প্লাস বন্ধু বান্ধবের ওরকম সময় দিতে পারে না। আর একটা সব থেকে বড় যে কারণটা হচ্ছে যে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। কাউন্সিলিং অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। পারিবারিক মেলবন্ধনের থেকে দূরে থাকার কারণে অনেক সময় শিক্ষার্থীরা একটা হতাশার ভিতর নিমজ্জিত হয়। প্রত্যেকটা মানুষের উচিত যে তার যে ধর্মীয় যে শিক্ষাটা, ধর্মীয় যে মূল্যবোধ, এটার উপর তার বিশ্বাস থাকা। যে কোনো স্টুডেন্ট যখন এই বিশ্বাস থেকে দূরে সরে যায় তখন সে নানা হতাশায় ভুগতে থাকে। আর হতাশার ভোগার এক চরম পর্যায়ে হলো আত্মহত্যা। শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রুখতে বিশ্ববিদ্যালয়গুলোয় নানামুখী পদক্ষেপ নিয়ে থাকে ছাত্র পরামর্শ কেন্দ্র। কিন্তু ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোয় বাজেট ও জনবল সংকটে এ দপ্তরকে কার্যকর করা যাচ্ছে না। এখানে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট এবং কাউন্সিলিং করার জন্য যদি আলাদা করে সব জায়গায় স্পেশাল বাজেট থাকে, যেমন আমরাও কিন্তু যেই বাজেট দেয় এই বাজেটে কিন্তু হিমশিম খাচ্ছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আমাদের বিশেষভাবে আবেদন রইল যে আমাদের এই সেন্টারটাকে আরও আধুনিক এবং বাস্তবে বড় ধরনের একটা বড় পরিসর করার জন্য আমাদের কিছু বাজেট দরকার।
ভবিষ্যতে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে আত্মহত্যা প্রবণতা রোধে কাজ করার কথা জানান ইউজিসির এ সদস্য। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় যে সাইকোলজি বিভাগ আছে তারা কিন্তু সমন্বিত হয়ে এরকম করছে, অনেক রকমের মানে কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়েছে। আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। সংবাদ দুপুরে আরো থাকছে। হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ আশাব্যঞ্জক বলছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকেও মেনে নেওয়ার আহ্বান মিশর ও কাতারের। দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু হলেও এখনও প্রচারণা ঢিলেঢালা। শহরের মানুষ কিছুটা জানলেও গ্রামের প্রচারণা নেই তেমন। এতে জনপ্রিয়তা পাচ্ছে না সামাজিক সুরক্ষার এ উদ্যোগ। এ খাতে জনগণকে আকৃষ্ট করতে সরকারি পেনশন পাওয়ার ভোগান্তির চিত্র দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। জাতীয় পেনশন স্কিমের প্রচারণার পর রাজশাহী বিভাগে স্কিমভুক্তি প্রায় ২৭,০০০, যদিও বিভাগে মানুষের বাস ২ কোটির বেশি। বিবিএস বলছে এই বিভাগে নির্ভরশীলতার অনুপাত ৪৮.৮৯%। জাতীয় পেনশন স্কিম এই নির্ভরশীলতা কমাতে সহায়ক হলেও এখনো মন্থর সাধারণের অংশগ্রহণ। সরকার পেনশন স্কিম চালু করেছে, এটার জন্য আমরা শুনেছি বা টিভিতে দেখেছি, আমরা এটা শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত পাইনি বা জানি না বা দেখিনি। সার্বজনীন পেনশন সম্পর্কে অনেক যারা সাধারণ নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার না। আরে ভাই আমরা কি বুঝবো, কিছুই তো বুঝি না, আমরা জানিও না, আমরা ভ্যান চালা খাই, আমরা এমনি তো আমাকে কেউ বলেও নাই, আমরা শুনিও নাই। রাজশাহী ও বগুড়ায় স্কিমভুক্তির সংখ্যা বাড়লেও অনেকটা স্থির অন্য ৬টি জেলার অবস্থান, সবচেয়ে কম জয়পুরহাটে। তবে বিভাগীয় প্রশাসন বলছে সরকারি নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা বাড়াতে কাজ করছেন তারা। টোটাল বাংলাদেশে ৮টি বিভাগ আছে, তার মধ্যে রাজশাহী বিভাগে কিন্তু আমরা অলরেডি একটি পেনশন মেলা করেছি। এখন এই মেলাগুলো আমরা জেলায় জেলায় করব মানুষকে বোঝানোর জন্য। এই টাকাটা কিন্তু জমা দিচ্ছে একটা মানি আমাদের যেটা শিডিউল ব্যাংকে, সরকারি ব্যাংকে। আপনি তো ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, এইটা সিম্পল অ্যাকাউন্ট খোলা, এবং আপনি যদি এই টাকাটা জমা দেওয়ার পরও আপনার কোনো নিট লস নাই। আপনি যদি ওই পেনশনে বলেন ৬০ বছর পূর্ণ হলে আপনি পেনশন পাওয়া শুরু করবেন, সেই পেনশনে কিন্তু মরে গেলে আপনার নমিনি কিন্তু পুরো টাকা ফেরত পায় লাভ সহকারে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন জনসাধারণকে পেনশন স্কিমে আনতে হলে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে, ভরসা বাড়াতে হবে সাধারণ মানুষের। তারা কিছু টাকা জমাবে, সরকার কিছু টাকা দিবে। এখন এই মানুষগুলো যখন ৬০ বা তার বেশি বয়সে উপনীত হবে তখন তো তাদের কাজ করার ক্ষমতা কমে যাবে। অনেকে আছে কর্মক্ষম হয়ে যায়, অনেকে আছে অসুস্থতার কারণে চলাফেরাই করতে পারে না। তো সেখানে যে সুবিধাটা হবে যে তারা পেনশন থেকে প্রতি মাসে মাসে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে তাদের সংসারটা চালিয়ে যেতে পারবে। একটা ঘোলা পানির মধ্যে যতই ভালো মাছের টোপ দেন না কেন, মাছ কিন্তু ওই টোপ খাবে না আর কি। তো এই জন্য উদ্যোগটা ভালো, কিন্তু আমাদের সার্বিকভাবে যে আমাদের পরিবেশ, সেই আস্থার সংকট, সেটি না ফেরাতে পারলে মানুষ কিন্তু এই মুখী হচ্ছেন। সর্বজনীন পেনশন স্কিম ২০০৮ সালে সরকারের দেয়া নির্বাচনী ইস্তেহারের ঘোষণা। এর বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৪১ সালে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৩% আনা হবে জানাচ্ছে বিভাগীয় প্রশাসন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, ঈদ তো চলে এলো, রাজধানীর পশুরহাটের খবর জানাতে এবার দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, দিয়াবাড়িতে পশুরহাট জমে উঠেছে কিনা বিস্তারিত জানাবেন। যে যেমনটি বলছিলেন যে পশুরহাট জমে উঠেছে কিনা, পশুরহাট মূলত জমে উঠেছে এবং বেচা বিক্রির যে কার্যক্রম, যে বেচা বিক্রি জমে ওঠার কার্যক্রম, সেটি কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি, এমনটি জানাচ্ছিলেন বিক্রেতারা আমাকে। তবে আপনাকে একটি নিয়ে জানিয়ে দিতে চাই যে দিয়াবাড়িতে যে হাটটি বসেছে, এই হাটটি হচ্ছে মূলত উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে অস্থায়ী হাটের মধ্যে সবচেয়ে বড় হাট, এবং এই হাটে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে এবং বিক্রেতারা অধীর আগ্রহের সাথে বসে আছে যে ক্রেতাদের জন্য। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা অথবা হাট কেন্দ্রিক যে ব্যবস্থাপনা সবকিছু ঠিকঠাক রয়েছে এই দিয়াবাড়িতে। তবে এখানে কিন্তু সাধারণ বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কিন্তু মূলত বিভিন্ন রকম, বিভিন্ন আকারের এবং সাইজের কিন্তু গরু রয়েছে, যার দাম কিন্তু একদম ৮০,০০০ থেকে শুরু করে একদম অনেক উচ্চ দামেও কিন্তু গরু রয়েছে। মূলত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং যে
উচ্চ শ্রেণীর মানুষের জন্য কিন্তু গরু এখনো পর্যন্ত এখানে হাটে আসে। পর্যাপ্ত পরিমাণ গরুর পাশাপাশি কিন্তু অন্যান্য যে পরিমাণ ছাগল, খাসি ছাড়াও দুম্বাও রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তা বিক্রেতারা বলছেন যে গরুর দাম যে পরিমাণ হাঁকানো হচ্ছে সেই দাম বৃদ্ধি প্রসঙ্গে আমরা বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা বলছেন যে গরুর যে গোখাদ্য রয়েছে সেই খাদ্যর দাম বৃদ্ধির কারণেই মূলত এই ধরনের দাম বৃদ্ধির যে প্রবণতা সেটি বেড়েছে। তবে আমরা একটু যদি সরাসরি একজন বিক্রেতার সাথে যুক্ত হলে হয়তো জানতে পারবো যে ওনার যে গরুটি এখানে রাখা হয়েছে গরুটির দাম কত ধরা হয়েছে। ভাইয়া, এখানে যে আপনার গরুটি এনেছেন সেই গরুটির দাম কত নির্ধারণ করা হয়েছে, আমার কোনো সুবিধা আছে কিনা? আমার গরুটার দাম আমি নির্ধারিত করছি যে 8 লাখ টাকা হলে বিক্রি করে দেব, 6 লাখ পর্যন্ত দাম উঠছে। আর একটা কথা যে এখানে এবছরে আমাদের গরুর যে দাম, প্রচুর খাদ্যর খুবই দাম, মানে ছোলা, গম, ফেসারি যা খাওয়াই এর অতিরিক্ত দাম। আপনি যেমনটি বলছিলেন যে গরুর সুবিধার্থে কি দিয়েছেন অথবা যে একটা অফারের কথা বলেছেন? হ্যাঁ, আমার এই মামার সাথে ভাগ্নে ফ্রি, মাত্র 12 লাখ টাকা। যে এরকম এমন ধরনের কিন্তু বিভিন্ন রকম কিন্তু অফারও দেওয়া হচ্ছে যে গরুর সাথে একটি গরুর সাথে অন্য একটি গরু বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া পাশাপাশি বিভিন্ন রকম মাঝারি সাইজের গরু কিন্তু আমরা এই হাটের মধ্যে দেখতে পাচ্ছি। তবে এই গরুগুলোর দামও প্রায় লক্ষের ঘরে কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু মূলত এই হাটকে কেন্দ্র করে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন রকম আইনি সংস্থা কিন্তু মোতায়েন রয়েছে। তবে এছাড়া জাল নোট শনাক্তকরণের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটি বুথও আমরা দেখতে পেরেছি, যেখানে হচ্ছে এর পাশাপাশি যে এটি যেহেতু শহরের একটি প্রান্তে এবং এই হাট কেন্দ্রে কিন্তু যাতায়াতের সুব্যবস্থাও করা হয়েছে এবং অন্যান্য যে গাড়ির গরু নিয়ে যাওয়ার জন্য যে পরিবহনের ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণ রাখা হয়েছে। তবে দামের প্রসঙ্গে বরাবরের মতো বিক্রেতারা বলছেন যে গোখাদ্য বাড়ার কারণেই মূলত এই দাম বৃদ্ধি এবং আগামীকাল অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে হাটের কার্যক্রম শুরু হবে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে আগামীকাল থেকে হয়তো ক্রেতারা হাটে আসবেন এবং তাদের প্রয়োজনীয় যেই কোরবানি গবাদি পশু আছে সেই গবাদি পশু কিনবেন। রাজধানীর দিয়াবাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর দিয়াবাড়ির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের সিটি গেট এলাকায় আগুনে পুড়ছে জুট গুদাম, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কিভাবে আগুনের সূত্রপাত হলো, সবশেষ খবর আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, চট্টগ্রাম নগরের যে সিটি গেট এলাকায় আজ সকাল 10টার দিকে একটি গার্মেন্টসের গুদামে মূলত আগুন লাগে। এই আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু এখনো আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা ঘটনাস্থলে এসে যেটি দেখেছি, এটা একটি জুটের গুদাম। মূলত এখানে পাশে একটি গার্মেন্টস রয়েছে, সেই গার্মেন্টস এর যে জুটগুলো রাখা হয় এবং বিভিন্ন মালামালগুলো এই কারখানায় রাখা হতো, সেখানে আসলে আমরা যতদূর জেনেছি শর্ট সার্কিটের থেকে মূলত আগুন লাগে। এখনো আগুন জ্বলছে, আসলে আগুন নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না। পাশাপাশি চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। আমরা যেটি দেখেছি, এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি রেডক্রস এবং স্থানীয় যারা রয়েছেন, স্থানীয়রাও মূলত এই আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন ফায়ার সার্ভিসকে। এই গোডাউনের প্রায় এখন পর্যন্ত বলা যায় 1/3 আসলে পুড়ে গেছে আগুনে। আর এই যতগুলো ঝুট রয়েছে এখানে, সেগুলো ঝুটগুলো পুড়ে মূলত এটা তুলা এবং জ্যাকেটে ব্যবহার করা হয় বিভিন্ন তুলা এই গোডাউনে রাখা হয়েছিল, কিন্তু আগুনে সেটি জ্বলে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি জেনেছি আগুনের খবরে, এই যে গোডাউনের যিনি ম্যানেজার ছিলেন তিনি সম্ভবত স্ট্রোক করেছেন বলে আমরা জেনেছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু কোনো ধরনের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এখন পর্যন্ত। আর হচ্ছে যে এই আগুনে আসলে এখানে যেটি বিষয় যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে শর্ট সার্কিটের পক্ষ থেকে মূলত আগুন লাগে। আমি আপনাকে একটু আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে ভিতরে
ভিতরে দেখানোর চেষ্টা করব যে আগুনে কাজ করছে ফায়ার সার্ভিস। এবং এই কারখানার প্রায় 1/3 আগুনে পুড়ে গেছে বলে আমরা জেনেছি, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণ। আমাদের ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে যে আগুন সেটি এখনো জ্বলছে, এটি আসলে নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই। এখানে একটি গার্মেন্টস এর গুদাম ছিল, কিন্তু তাপ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আসলে তাপ, সেই তাপের কারণে আগুন এখনো জ্বলছে। তারপরেও এই আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। অনেকগুলো এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সহায়তায় এই গুদাম থেকে অনেকগুলো ঝুট বের করা হয়েছে, পাশাপাশি যেসব তুলা বের করেছে যেগুলো বিভিন্ন জ্যাকেটে ব্যবহার করা হয় বলে আমরা জেনেছি। এবং এই তুলাগুলো আগামীকালকে শীত হওয়ার কথা ছিল, ঢাকায় পাঠানোর কথা ছিল। আপনি দেখতে পাচ্ছেন এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, যেটি বৃষ্টি হলেও বৃষ্টিতে কোনো ধরনের আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই এলাকায় আসলে বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে, গার্মেন্টস এর গুদাম রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 8টা ইউনিট, আরো 2টি ইউনিট বাড়ানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু কোনো নিয়ন্ত্রণে আসতেছে না। 8টা ইউনিট এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাজ করছে। আরেকটি হচ্ছে যে আমরা যেটি জেনেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 7টি ইউনিট এবং নৌবাহিনী তৎপরতায় আসলে নেমেছেন, এবং এখনো চলছে আগুন। আসলে কবে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয়, আমরা এই যে গুদাম কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা আমাদেরকে যেটি বলেছেন এই গুদামে মূলত বিভিন্ন গার্মেন্টস এর জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন যে কাপড় তৈরি করতে সেগুলো ঝুট এখানে রাখা হচ্ছে, বিশেষ করে তুলা। এবং গত কয়েকদিন আগে মূলত এই গার্মেন্টস এ তুলাগুলো রাখা হয়েছিল, এই তুলাগুলো রাখা হয়েছিল, সেগুলো যদি আপনি দেখতে পাচ্ছেন। জ্বলছে এখানে প্রচন্ড বৃষ্টি, পাশাপাশি আগুন, সব মিলিয়ে একটি আসলে একটা বড় অবস্থা। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারাও আপ্রাণ চেষ্টা করছেন এই বৃষ্টির মাঝে আসলে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস যেটা বলছে সেখানে জুটের গুদামে জুটের পাশাপাশি বিভিন্ন ধরনের কেমিক্যাল রাখা হতো গার্মেন্টস এর, সেই কেমিক্যালের কারণে মূলত আগুন পোহাতে ব্যাক পেতে হচ্ছে। আমরা আসলে একটি বিষয় হচ্ছে যে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আসলে দেখতে পাচ্ছেন আগুনের যে তীব্রতা সেটি বাড়ছে। আমরা ভিতরে ফায়ার সার্ভিস কাজ করছে, আমরা যখন গোডাউনের ভিতরে ছিলাম সেখান থেকে বেরিয়ে আসলে দেখানোর চেষ্টা করছি যে আগুন সেটি আগুন জ্বলছে, কোনোভাবে আসলে আগুন নিয়ন্ত্রণ পাচ্ছে না। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে সেই আগুন জ্বলছে। আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলবো, আসলে আগুনের বিষয়ে যদি একটু বলতেন। আগুন তো আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা অপারেশন কাজ করছি। 10টা 20 মিনিটে সংবাদ পেয়েছি, সংবাদের প্রেক্ষাপটে আমরা আগ্রাবাদ, বাজিত ফায়ার স্টেশন এবং বন্দর ফায়ার স্টেশন থেকে 7টা ইউনিট এখানে কাজ করছি। মোটামুটি আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। পার্শ্ববর্তী যে সকল গোডাউন দেখেছেন বা আবাসিক ভবন দেখেছেন, কোনো জায়গায় আমরা আগুনকে করতে দিই নাই আল্লাহ রহমতে। এই পর্যন্ত আমাদের কাছে এখনো কোনো ক্যাজুয়ালিটির সংবাদ আসে নাই। আফটার অপারেশন আমরা বিস্তারিত বাকি তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো। তবে ভবনের যে কনস্ট্রাকশন আপনারা দেখেছেন, যেটা একটা অনেক বড় আয়তনের গোডাউন, এখনো পরিমাপটা আমরা নিতে পারি নাই। 15 ফিট ওয়াল, তার উপরে আপনার অ্যাঙ্গেল দিয়ে টিন দিয়ে আপনাকে এই গোডাউনটা তৈরি করা। আগুনের তাপে আপনারা দেখেছেন প্রত্যেক জায়গা এই শেডটা কলাপস করেছে, যে কারণে আগুন নির্বাপনে আপনার সময় লাগবে। এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা আগুন কবে নাগাদ নিয়ন্ত্রণ আসতে পারে? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এটা তো একটা চলমান প্রক্রিয়া। আমরা যে প্ল্যানিং করেছি, আশা করছি যে কয়েক ঘন্টা আমরা ড্যাম্পিং করলে আগুনটা আমাদের টোটাল নির্বাপন হয়ে যাবে। তবে আগুন 100% আমাদের নিয়ন্ত্রণ। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন যে তাদের যে আগুন এটা তাদের নিয়ন্ত্রণ হচ্ছে, এটি আর বাইরে ছড়াবে না, আগুন গোডাউনের ভিতরে থাকবেন। আমরা এখানে একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলি, এখানকার যতটুকু সম্ভব কাউন্সিলর। আগুনের বিষয়ে যদি একটু বলতেন, কি হয়েছিল আগুন? এটা সকাল 9:30টার দিকে এখানে হঠাৎ করে এখান থেকে ধোঁয়ার সূত্রপাত হয়। এখানে এটা হচ্ছে গার্টেক্স গার্মেন্টস এর একটা ওয়্যার হাউস। এখানে বেশ কিছু ফোম জাতীয়, তারা জ্যাকেটের কাজ করে, ফোম জাতীয় পদার্থ এখানে ছিল।
যার ফলে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাদের ওয়েস্টেজ কিছু এখানে ছিল, আর এই গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, তেমন ভালো ছিল না, যার ফলে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আমরা সবচেয়ে বড় ভয় যেটা পেয়েছিলাম প্রথমে, এর সাথে অনেকগুলো লোকালয় রয়েছে এবং অনেকগুলো বিল্ডিং রয়েছে, আমরা এই বিল্ডিং এর মানুষ ক্ষতি হয় কিনা, মানুষ মৃত্যুবরণ করে কিনা, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভয়। এবং আমি সাথে সাথে ঘর থেকে বের হয়ে আমার এলাকার লোকজন নিয়ে প্রথমে এখানকার মানুষগুলোকে আমরা সরিয়ে ফেলি, এখানে বিল্ডিং থেকে আমরা মানুষগুলো নামিয়ে নেই এবং নিরাপদ দূরত্বে নিয়ে যাই। এটাই আমাদের প্রথম কাজ ছিল। এরপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে ওনারা এসেছে, প্রায় ওনাদের আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিস এখানে আসতে, আর রাস্তায় যেহেতু জাম অলঙ্কার, এখানে গরু বাজার রয়েছে, এখন সেই সাগরিকা গরু বাজার, এগুলো ভেদ করে আসতে ওনাদেরকে প্রায় 40-50 মিনিট সময় ওনাদের লেগেছে। তো এই সময় আগুনটা অনেক দ্রুত ছড়িয়ে গেছে এবং ওনারা আসার পরে মোটামুটি আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আমার মনে হয় আগামী 1 ঘন্টার মধ্যে আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। এখানে আমাদের স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষ করে থানা যথেষ্ট সহযোগিতা করেছে। এখানে থানার অফিসাররা মানুষকে নিরাপদ দূরত্বে রাখতে সহযোগিতা করেছে। ফায়ার সার্ভিস যথেষ্ট কাজ করেছে। এখানে আমাদের স্বেচ্ছাসেবক টিম, আমার ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীরা, সিটি কর্পোরেশনের, তারাও যথেষ্ট ওরকম কাজ করেছে। মোটামুটি সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা এটা। বলছেন যে ওনার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মানে যারা স্থানীয় রয়েছেন তারা কাজ করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই আগুনের যে তীব্রতা, সেটির কারণে আশপাশে যতগুলো ভবন রয়েছে সেগুলো আসলে ঝুঁকির মধ্যে ছিল, কিন্তু বৃষ্টির কারণে এবং যারা স্থানীয় রয়েছেন তাদের সহায়তায় মূলত আশপাশের ভবনগুলোতে ছড়ায়নি, যেহেতু এটি একটি আসলে গ্রামের মধ্যে মূলত গোডাউন। আর এটা এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা যেটি বলছেন, এই আগুনের যে গোডাউনে কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, সেই কারণে মূলত আগুনের তীব্রতা ছিল। এই ছিল কারখানা থেকে গোডাউনে যে আগুন লেগেছে সেখান থেকে আমাদের নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের সিটিগেট এলাকায় জুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদ দুপুরে আরও থাকছে। বিশ্বকাপে সুপার 8-এ যাওয়ার লড়াই ভারত ও যুক্তরাষ্ট্রের, বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার স্বপ্ন। ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোয়। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি সাভার ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং সুমন বর্মন। শুরুতেই চলে যাচ্ছে সাভারে সহকর্মী শাহিনুরের কাছে। শাহিন, ঈদ ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কিনা এবং যাত্রীরা এ বিষয়ে কি বলছেন? অরিন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের বাইপেল মোড়ে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঈদ যে গড়মুখী মানুষের চাপ কিন্তু রাস্তায় বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে মহাসড়কে যে গাড়ির বাড়তি একটি চাপ আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকামুখী লেনে আমরা দেখতে পাই যে প্রতিনিয়তই কিন্তু পণ্যবাহী গাড়ি এবং গরু ভর্তি যে গাড়িগুলো তারা ঢাকা প্রবেশ করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন কাউন্টারে ঘুরেছি। আমরা কিন্তু প্রতিটি কাউন্টারে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ কিন্তু অপেক্ষমান যাত্রী আছে যারা কিন্তু এই কাঙ্ক্ষিত বাসের জন্য কিন্তু বসে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, যে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রত্যেকটি কাউন্টারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ করে বয়স্ক এবং শিশু তারা কিন্তু এই গরমের মধ্যেও তারা কিন্তু তাদের ঈদের যাত্রায় বাড়ি ফেরার জন্য কিন্তু তারা তাদের আত্মীয় পরিজনের সাথে বসে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, আপনারা কেন আগেভাগেই দেশে যাচ্ছেন? অতিরিক্ত জ্যাম, এই জ্যামের ভিতরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে যাবো? 1 সপ্তাহ আগে যাচ্ছি, তাও গাড়ির জন্য 1.5 ঘন্টা বসে থাকা লাগছে কাউন্টারে। জি, আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন আসলে আশুলিয়ার বাইপাল থেকে এই ছিল আমার সর্বশেষ অবস্থা। এখন চলে যাব আমরা নরসিংদীতে সুমনের কাছে। সুমন, ঈদকে সামনে রেখে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রীবাহী বাস এবং বিভিন্ন ধরনের যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। আমি এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বেড়ানগর অংশ। ঢাকা সিলেট মহাসড়কের 53 কিলোমিটার এই নরসিংদী জেলায় অবস্থিত। এই দীর্ঘ মহাসড়ককে ঈদের যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগ তারা বিভিন্ন উদ্যোগ
গ্রহণ করেছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই মহাসড়কের যে সকল বাস স্ট্যান্ডে মূলত যানজট প্রবণ সেই সকল স্থানে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে গত কয়েকদিনে এই মহাসড়কে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকালেও এই মহাসড়কের বেলানগরে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তাই দুর্ঘটনা রোধে পুলিশ তার ব্যাপক তৎপরতা শুরু করেছে এবং তারা সড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড মিটার গান দিয়ে তারা গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং যারা অতিরিক্ত গতিতে যানবাহন চালাচ্ছে সেগুলোকে জরিমানা আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ। আমরা সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে প্রশস্তকরণের কাজ চলছে। তবে ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাসড়কের কাজ আগামীকাল বা পরশুদিন থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই ছিল ঢাকা সিলেট মহাসড়কের ঈদ যাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আপনাদের দুজনকেই ধন্যবাদ।